বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা দ্বিতীয় ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বছরের শুরু থেকেই 2021 সেশনের শুরু থেকেই আমরা নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করছি। তোমরা ইতিমধ্যেই পাঠ্যপুস্তক পেয়ে গেছো। আমরা বছরের প্রথম থেকেই পুরোদমে যে ক্লাস নেওয়া শুরু করেছি তা তোমাদের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ বলে আমরা মনে করি। তো তোমাদের পড়াশোনা কোনোভাবেই যাতে ব্যাহত না হয়, এই জন্য আমাদের এই প্রয়াস চলমান রয়েছে গত বছর থেকেই। তোমরা গত বছর থেকে অ্যাসাইনমেন্টের সাথে পরিচিত আছো। আমরা এবছরেও অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করেছি এবং আমরা অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছি প্রতি সপ্তাহে আমরা তোমাদের যে পাঠ পরিকল্পনা প্রদান করে থাকি, সেই পরিকল্পনা নিতে এসে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নিয়ে যাবে এবং গত অ্যাসাইনমেন্টটি জমা দিয়ে যাবে। তোমরা প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা আমাদের সাথে নিয়মিতই রয়েছো, এই কারণে আমাদের কার্যক্রমগুলোর যদি তোমরা নিয়মিত অংশগ্রহণ করো এবং তোমরা নিয়মিত অংশগ্রহণ করছো, আশা করি এই অংশগ্রহণের মাধ্যমেই তোমরা তোমাদের শিক্ষা জীবনটাকে আরও সুচারুরূপে সুন্দররূপে পরিচালনা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ফুলের স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এই ক্লাসের উপস্থাপনা আছি বাংলা দ্বিতীয় ক্লাস। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো গত ক্লাসে আমরা ধ্বনি উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ বাকযন্ত্র নিয়ে আলোচনা করছিলাম। এই বাকযন্ত্র মাধ্যমেই ধ্বনি উচ্চারিত হয়। মানুষ বাকযন্ত্র ব্যবহার করে কথা বলে এবং ভাষার সৃষ্টি হয়। তো এই বাকযন্ত্র নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তোমরা আশা করি খুব ভালোভাবে এই বিষয়টি বুঝতে পেরেছ। এই আলোচনা থেকে আমরা যতটুকু শিখেছি তার মধ্য থেকে যে বিষয়টি তোমাদের অবগতির জন্য আবারও জানাতে চাই, আসলে বাকযন্ত্রের মধ্য থেকে ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কি? আমরা যদি প্রশ্ন করি যে ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কি, উত্তর কি আসবে? উত্তর আসবে ফুসফুস। বাকযন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে সচল প্রত্যঙ্গ কোনটি? বাকযন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে সচল প্রত্যঙ্গ হচ্ছে জিভ। তো এছাড়া আমাদের ওষ্ঠ, দাঁত, মূর্ধা, স্বরযন্ত্র, তার স্বরতন্ত্রী, আলজিভ, এগুলো সবই কিন্তু আমাদের বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ধ্বনি ও বর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসেই আলোচনা করতেই বলেছি যে ভাষার ক্ষুদ্রতম মৌলিক একক বা ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। মানুষের কণ্ঠনিঃসৃত বা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। এই ধ্বনিগুলো আমরা দুইটি ভাগে বিভক্ত হতে দেখি। একটি হচ্ছে স্বরধ্বনি,
অপরটি ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরে কোথাও বাধা পায় না তাকে বলা হয় স্বরধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস বাকপত্তঙ্গের কোনো না কোনো অংশে বাধা পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনিগুলো বাকপত্তঙ্গের কোথাও বাধা পায় না, ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় বাকপত্তঙ্গের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়। এবং এই ধ্বনিগুলো আমরা যখন লিখে প্রকাশ করি, আমরা জানি আমাদের বাংলা ভাষায় যে ধ্বনিগুলো রয়েছে এর মধ্যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আমরা দুইটা ভাগে ভাগ করেছি। বাংলা ভাষায় মোট যে স্বরধ্বনি রয়েছে, মোট স্বরধ্বনি রয়েছে আমাদের বাংলা ভাষায় মোট স্বরধ্বনি রয়েছে দেখো 11টি। মোট স্বরধ্বনি রয়েছে 11টি। স্বরি অ, স্বরি আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এই 11টি স্বরধ্বনি আমরা সাধারণত আমাদের বর্ণমালায় পেয়ে থাকি। তো বাংলা ভাষায় যতগুলো বর্ণ আছে সব বর্ণগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। অর্থাৎ স্বরধ্বনি রয়েছে 11টি এবং ব্যঞ্জনধ্বনি রয়েছে 39টি। তাই সব মিলিয়ে আমাদের বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কয়টি? বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। এই 50টি বর্ণ নিয়ে বাংলা বর্ণমালা গঠিত। তাহলে স্বরধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন আমরা ব্যবহার করি তাকে বলা হয় বর্ণ। তাকে আমরা কি বলে থাকি? বর্ণ। ব্যঞ্জন ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যঞ্জন। যেহেতু স্বরধ্বনি দুই ধরনের, অতএব বর্ণ দুই ধরনের, একটা স্বরবর্ণ আর একটি ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির লিখিত রূপ, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, অতএব স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই যে 11টি আমরা স্বরধ্বনি দেখছি, এই ধ্বনিগুলোকে বা স্বরবর্ণ আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি ধ্বনি হচ্ছে ভাষার মৌখিক রূপ আর বর্ণ হচ্ছে ভাষার লিখিত রূপ। এই স্বরধ্বনিগুলোর মধ্যে মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। অর্থাৎ যে ধ্বনিগুলোকে বিশ্লেষণ, এই ধ্বনি যেহেতু মুখের বিষয় মানে উচ্চারণের বিষয়, মৌখিক রূপ ভাষার, এই স্বরধ্বনিগুলোর মধ্যে 7টি রয়েছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিগুলো হচ্ছে স্বরি অ, স্বরি আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও এবং এ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় লক্ষ্য করেছ যে এখানে একটি আমরা ধ্বনি লিখেছি যে ধ্বনিটির কোনো লিখিত রূপ আমাদের বর্ণমালায় আমরা পাই না, কিন্তু এই ধ্বনিটি আমরা উচ্চারণ করে থাকি। যদি আমরা দেখো, আমি একটি শব্দ লিখেছি এক, লিখেছি এক, উচ্চারণ করি এক। তাহলে অর্থাৎ এই ধ্বনিটি আমাদের উচ্চারণের মধ্যে আছে, কিন্তু এই ধ্বনিটি লিখে প্রকাশ করার জন্য কোনো প্রতীক বা সংকেত আমরা ব্যবহার করি না বা নেই। অতএব এটি কিন্তু বর্ণ হিসাবে আমরা একে বর্ণমালার মধ্যে দেখতে পাই না। তা আমাদের বাংলা বর্ণমালায় স্বরধ্বনি রয়েছে 11টি, এর মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টি।
ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা সংকেত আমরা ব্যবহার করি তাকে বলা হয় বর্ণ। স্বরধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক আমরা ব্যবহার করি তাকে বলা হয় স্বরবর্ণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে স্বরধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও বাধা পায় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি যদি আমরা উচ্চারণ করি, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরে কোনো না কোনো বাক্যপ্রত্যঙ্গের সাথে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, অর্থাৎ বাধা পায়। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে অবশ্যই বাধা পেয়ে থাকি। আমাদের বর্ণমালায় যে ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা বর্ণ হিসেবে লক্ষ্য করি, সেই বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি প্রিয় শিক্ষার্থী বলো তো? বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 39টি। দেখো এই 39টি ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, ও, চ, ছ, জ, ঝ, ইউ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, রয়বিন র, ঢয়বিন র, অন্তস্থ অ, খণ্ডত অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে আমাদের 39টি ব্যঞ্জন বর্ণ। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে মৌলিক ব্যঞ্জন বর্ণ রয়েছে 30টি। মৌলিক ব্যঞ্জন বর্ণ রয়েছে 30টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বলো দেখি, আমাদের বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? আমাদের বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে 37টি। এর মধ্যে স্বরধ্বনি 60টি, ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি 60টি এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ঊনচল্লিশটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে ধ্বনিগুলোকে আমরা মৌলিক ব্যঞ্জন ধ্বনি হিসাবে পাই না, সেই ধ্বনিগুলো হচ্ছে ইয়, মূর্ধন্য ন, মূর্ধন্য স, অন্তস্থ জ, অন্তস্থ অ, খণ্ডতা অনুস্বর এবং তাহলে এই বর্ণগুলোকে আমরা মৌলিক ব্যঞ্জন ধ্বনি, এই ধ্বনিগুলোকে আমরা মৌলিক ব্যঞ্জন ধ্বনি বলতে পারছি। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা অবশ্যই জানো। কারণ আমাদের বাংলা ভাষায় মূর্ধন্য স উচ্চারিত হয় না, মূর্ধন্য ন উচ্চারিত হয় না, জয়ের উচ্চারণটি বর্গীয় জয়ের মতো হয়ে থাকে, এগুলো পরাশ্রয়ী বর্ণ রয়েছে। তাহলে এই বর্ণগুলোকে আমরা কখনোই আসলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে পারি না, এগুলোকে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আমরা বলতে পারছি না। কিন্তু আমাদের বর্ণমালার মধ্যে রয়েছে এই ধ্বনিগুলো, আমরা মৌলিক ধ্বনি নয়, কিন্তু আমাদের বাংলা ব্যঞ্জন ধ্বনির মধ্যে এগুলোকে আমরা স্থান দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা 50টি, এর মধ্যে 11টি স্বরবর্ণ আর 39টি রয়েছে ব্যঞ্জন বর্ণ। এই বর্ণগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করি তখন তাকে লিখে প্রকাশ করা রূপকে আমরা বর্ণ বলে থাকি, তোমরা জানো অবশ্যই। কিন্তু যখন আমরা লিখে প্রকাশ করি তখন একাধিক রূপ আমরা পেয়ে যাই। যেমন স্বরবর্ণগুলোকে আমরা পূর্ণ রূপে পাই, আবার সংক্ষিপ্ত রূপেও পাই। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। একে আমরা বলছি কার বা কার বর্ণ। তাহলে কার বা কার বর্ণ হচ্ছে আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ,
বাংলা ভাষায় এরকম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে 10টি। বাংলা ভাষায় সংক্ষিপ্ত রূপ রয়েছে 10টি। এই কার চিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হতে পারে, সামনে যুক্ত হতে পারে, পরেও যুক্ত হতে পারে, আবার নিচেও যুক্ত হতে পারে, উভয় পাশেই যুক্ত হতে পারে। যে 11টি বর্ণ রয়েছে, এই 11টি স্বরবর্ণের মধ্যে শুধুমাত্র স্বরী অ এই স্বরবর্ণটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই। আমরা একটু কার চিহ্নগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারি। আমাদের কার চিহ্নগুলো কেমন হয়, যেহেতু খুব ছোট থেকে আমরা এই বিষয়গুলোর সাথে পরিচিত, আমাদের জানার কোনো কমতি নেই। তারপরে তোমাদের সুবিধার জন্য একটু বলে দিতে চাই। দেখো, সরি আ থেকে আমাদের কার চিহ্ন আছে। আকার আমরা বলি রস্বই ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, এবং আমরা তার সংক্ষিপ্ত রূপটি কিন্তু দেখতে পাচ্ছি। পূর্ণ রূপের মতো কিন্তু আমাদের সংক্ষিপ্ত রূপটি নেই। আমরা যখনই এই স্বরবর্ণগুলোকে সংক্ষিপ্ত রূপে ব্যবহার করি তখনই তার রূপটি পাল্টে যায়, এবং ব্যঞ্জন বর্ণের সাথে এই সংক্ষিপ্ত রূপে কার চিহ্নগুলো যুক্ত হতে পারে, যাকে আমরা বলছি কার বর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, আমাদের ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। এই 39টি ব্যঞ্জন বর্ণকে তার বিকল্প রূপেও আমরা ব্যবহার করতে পারি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প বর্ণের নাম আমরা বলছি অনুবর্ণ। এই অনুবর্ণগুলোর মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। তাহলে ফলা কি আমরা জানি, তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরাও জানো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, এবং এই ফলা চিহ্ন রয়েছে 6টি। ন ব ম, ন ব ম, জ র ল। এই 9টি হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এবং আমরা এগুলোকে বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি। তোমরা জানো, রকে যখন আমরা কোনো বর্ণের উপরে ব্যবহার করি তখন তা রেফ হিসাবে যুক্ত হতে পারে, অর্থাৎ রয়ের একটি অনুবর্ণ হচ্ছে রেফ। আর যুক্ত বর্ণ লিখতে গিয়ে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, একে বলা হয়ে থাকে বর্ণ সংক্ষেপ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা খুব সহজেই কিন্তু ফলা চিহ্নগুলো বুঝতে পারবো। এর পরবর্তীতে আমরা দেখো, আমরা শুধু সবসময় সরল বর্ণই ব্যবহার করি তা কিন্তু নয়, আমরা যুক্ত বর্ণ ব্যবহার করি। অর্থাৎ দুইটি বর্ণ যদি একসাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় যুক্ত বর্ণ। বাংলা ভাষায় যে যুক্ত বর্ণগুলো আমরা ব্যবহৃত হতে দেখি, সেই যুক্ত বর্ণগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, আর একটি হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। তাহলে স্বচ্ছ যুক্ত বর্ণ কোনগুলো? তাহলে স্বচ্ছ যুক্ত বর্ণ যে যুক্ত বর্ণগুলোকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, মানে ব্যবহৃত হলে আমরা বুঝতে পারি। যেমন দেখো, এখানে দুইটি যুক্ত বর্ণ আছে, আমরা কিন্তু বুঝতে পারছি যে বর্গীয় জ এর সাথে বর্গীয় জ যুক্ত হয়েছে। আমরা কিন্তু বুঝতে পারছি ল এর সাথে প যুক্ত হয়েছে। তো এভাবে যে যুক্ত বর্ণগুলো রূপটি আমরা খুব সহজেই বুঝতে পারি তাকে বলা হয় স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যে যুক্ত বর্ণগুলোর রূপগুলোকে আমরা সহজে বুঝতে পারি না তাকে বলা হয় অস্বচ্ছ যুক্ত বর্ণ। অস্বচ্ছ যুক্ত বর্ণের মধ্যে আমরা যদি বলি,
যে যুক্ত বর্ণটি আমি লিখেছি দেখো, এটা কিন্তু বোঝা যাচ্ছে মূর্ধন্য ষয়ের পিঠে একটি আকৃতি ব্যবহার করা হয়েছে, কিন্তু কোন বর্ণ তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা জানি এই যুক্ত বর্ণটি হচ্ছে মূর্ধন্য ষয়ে মূর্ধন্য ন। আবার আরেকটি যুক্ত বর্ণ আমি যদি তোমাদের সামনে লিখে দেখো, এটি আসলে কোন বর্ণ, আমাদের বর্ণমালায় এরকম কোনো বর্ণ নেই, কোন কোন বর্ণ নিয়ে গঠিত তাও কিন্তু বোঝার উপায় নেই। অতএব এটি একটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। আমরা জানি এর মধ্যে রয়েছে ক যোগ মূর্ধন্য ষ। এরপরে আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। আমরা লিখেছি কি বর্ণ বোঝাই যাচ্ছে না, ব মনে হচ্ছে ইয়োর পিঠ এখানে রয়েছে, আবার দন্ত নয়ের মতো রয়েছে। তাহলে এই বর্ণটি হচ্ছে ইয় যোগ চ। তো এরকম জটিল যে বর্ণগুলো রয়েছে তাকে আমরা বলছি অস্বচ্ছ যুক্ত বর্ণ। বাংলা ভাষায় সংখ্যা বর্ণ রয়েছে 10টি, অর্থাৎ সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন আমরা ব্যবহার করি তাকে বলা হয় সংখ্যা বর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে পড়াটা বুঝতে পেরেছো। এখন বলো দেখি, আমাদের বাংলা ভাষায় যে যুক্ত বর্ণগুলো রয়েছে, যুক্ত বর্ণকে কয়টি ভাগে ভাগ করা হয়? যুক্ত বর্ণগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়, একটি স্বচ্ছ যুক্ত বর্ণ, একটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, তুমি বলো তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এরকম ফলা চিহ্ন রয়েছে 6টি। তো আমরা সংখ্যা বর্ণের কথা বলছিলাম প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন আমরা ব্যবহার করি তাকে বলা হয় সংখ্যা বর্ণ। এরকম সংখ্যা বর্ণ রয়েছে 10টি, এবং 10টি সংখ্যা বর্ণ আমরা খুব সবাই জানি, খুব ছোট থেকেই এই বিষয়গুলো আমরা পড়েছি। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এই 10টি হচ্ছে আমাদের সংখ্যা বর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই এই ধ্বনি বর্ণর আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে। আমরা এই তোমাদের যে কোনো সমস্যার সমাধান দিয়ে খুব সাবলীলভাবেই আমরা বছরের শুরু থেকেই আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করেছি এবং তা অব্যাহত রাখতে চাই। তো ক্লাসের শেষ প্রান্তে এসে একটি কথা আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই। আমরা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই, এবং মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপনের সবচেয়ে সহজ উপায় হচ্ছে সালাম দেয়া। আমরা যখনই কারোর সাথে পরিচিত হব বা কারোর সাথে দেখা হবে, আমরা যদি তারপর কুশলাদের জিজ্ঞাসা করে তার সালাম বিতরণ করি বা সালাম দিয়ে থাকি, তাহলে সহজেই কিন্তু সে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই আমরা সবার সাথে সালাম বিনিময়ের মাধ্যমে কথা শুরু করব এবং বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।